স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 30 এপ্রিলের পর সারা দেশে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মরদেহের আরেকটি অংশ উদ্ধার, বৃষ্টির কিনা জানা যাবে পরীক্ষার পর। জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ, চট্টগ্রামে নিউজিল্যান্ডের হার 6 উইকেটে। এবারে বিস্তারিত। বর্তমান সরকার জুয়া, অনলাইন জুয়া এবং সকল ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 30 এপ্রিলের পর সারা দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ শিশা লাউঞ্জ পরিচালনার বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী তার জবাবে এই কর্মসূচির কথা জানান। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, বিএনপির কাজে বাধা দিতে একটি দল বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের উদ্দেশ্যে কাজ করতে বদ্ধপরিকর। যশোর ঈদগাহ ময়দানে জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে বিভ্রান্ত সৃষ্টিকারীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। বলেন, গণভোট ও জুলাই বিশৃঙ্খলাকারীদের জনগণ প্রতিহত করবে। এর আগে দুপুরে যশোরের শার্শায় উলসি যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানান। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। এর আগে সকাল 10:15টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয় এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নে বাস্তবায়ন করতে সরকার সচেষ্ট রয়েছে। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে। গত 10 মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয় এজন্য আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। বাজেটের পরিমাণ তো বলার প্রয়োজন নয়, যত বাজেট প্রয়োজন হবে অত বাজেট দেওয়া হবে। যে কোনো ভুক্তভোগী এখন থেকে বিনা পয়সায় পাবেন আইনজীবী সেবা, যার খরচ বহন করবে সরকার। তবে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026-এর আয়োজনে জার্মান অ্যাম্বাসেডরের সহায়তায় ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, কোনো মামলা করতে গেলে মানুষ পদে পদে হয়রানির শিকার হন। এই কর্মসূচির মাধ্যমে হয়রানি কমবে। হটলাইনে কল দিলে বিনা পয়সায় আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সব খরচ বহন করবে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প।
এই সেবা থেকে বঞ্চিত কিংবা অবহেলার শিকার হলে আইনমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করবেন বলেও জানান তিনি। এই কর্মসূচির মধ্যে আরও আছে আমাদের বাংলাদেশের গরিব অসহায় মা বোনেরা। এই লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আছে যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, যারা হয়রানির শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, পুলিশের কাছে যেতে পারছেন না অর্থনৈতিক কারণে, তারাও আছেন। ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভুল ও অপতথ্য রোধ করা বাংলাদেশের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। মন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ ও নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। তারা বেশ আন্তরিকতার সঙ্গে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন ফর মিডিয়া কীভাবে কাজ করে এবং আমাদেরকে তারা এখানে একটা মিডিয়া কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের সরকার ঘোষণা করেছি আমরা, সেই কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে নৈতিক সহযোগিতা করবেন। রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ, গ্রাহকরাও প্রয়োজন মতো জ্বালানি পাচ্ছেন। তবে পাম্পগুলোতে ডিজেলের সরবরাহ কিছুটা কম। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ে। সারা দেশের ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের প্রত্যাশামতো তেল দিতে পারছিল না। সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। চলতি সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। সোমবার রাজধানীর বেশিরভাগ পাম্পে গতি এসেছে, ছোট হয়েছে গাড়ির লাইন। তেলের জন্য চালকদের অপেক্ষা অনেকটা কমেছে। এখন তেলের গাড়ি ঢুকছে, এই জন্য পর্যায়ক্রমে গাড়িও বাড়তেছে। এই যে ফাঁকা দেখলাম, এখন যাচ্ছি অফিসে যাচ্ছি, ফাঁকা দেখলাম, ঢুকে পড়লাম। অবশ্য ডিজেল সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়। অক্টেনা 2 গাড়ি পার কারণে আমরা কিছুটা স্বাভাবিক আছে, কিন্তু ডিজেল সংকট। আমাদের ডিজেল প্রয়োজন 2 গাড়ি, মানে আমাদের 27,000, কিন্তু আমরা পাইতেছি 1 গাড়ি। যেই পাম্পে যাই এই পাম্পে ডিজেল নাই। কোনো গ্রাহকের অভিযোগ, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিয়েছে একটি মহল। তো অনেকে হচ্ছে ট্রাস্ট বা যেগুলো হচ্ছে বেশি পপুলার, এগুলোতে গিয়ে 4-5 ঘন্টা করে লাইনে দাঁড়াচ্ছে। কয়েকদিনের মধ্যেই তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছে পাম্প সংশ্লিষ্টরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় ওই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হয়েছে। মিমোর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তার ক্লাসের শিক্ষার্থীরা। রবিবার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। তিনি 2019-20 শিক্ষাবর্ষে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করে গেছেন মিমো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সোমবার ক্লাস পরীক্ষা বর্জন এবং দোষীদের শাস্তি দাবি করেন। একটা শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, এখানে আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা সঠিকভাবে তদন্ত হোক এবং এটা একটা বিচারের আওতায় আসুক। আরও অনেক ভালো করে তদন্ত করা উচিত, কারণ একটা মানুষ কিরকম সিচুয়েশনে গেলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, তার মানে নেওয়া লাগছে। কোন কারণে মারা গেছেন এটা যাতে বিশ্ববিদ্যালয় অথরিটি আছেন, তাছাড়া প্রশাসন আছেন, সব মিলিয়ে তারা যেন খুঁজে বের করে দেখে, যাতে ভবিষ্যতে এরকম কোনো কারণে আরেকটা স্টুডেন্ট এভাবে নিজের জানটা না দিয়ে দেয় আর কি। টিচার স্টুডেন্টদের এটলিস্ট হচ্ছে একটা সম্পর্কে একটা মানে লিমিটেশন থাকা উচিত, একটা হচ্ছে মাপকাঠি থাকা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে মিমোর পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক কর্মকর্তার
ফৌজদারি অপরাধের শাস্তি চূড়ান্ত হওয়ার আগে আমাদের এখান থেকে কোনো রকমের চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত হয় না। তার চাকরি বরখাস্ত হওয়ার ব্যাপারটা যখন সে চূড়ান্তভাবে অপরাধী সাব্যস্ত, তার শাস্তি নিশ্চিত হবে, তখন তার চাকরি অটোমেটিক্যালি চলে যাবে। মুনিরা মাহাজাবিন মিমোর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মামলার আলামত হিসাবে মৃতার যে মোবাইল জব্দ করা হয়েছে সেটার ফরেনসিক পরীক্ষা শেষে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে তার রিমান্ড প্রয়োজন আছে, তাহলে পরবর্তী রিমান্ড প্রার্থনা করা হবে। বেশ কিছু আলামত জব্দ করা আছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তদন্তের অগ্রগতি পরবর্তী জানানো যাবে। মিমোকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে স্থান থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অপর একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়। ধারণা করা হচ্ছে মরদেহের অংশটি নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। গত ১৬ এপ্রিল ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। গত শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিশাম সালে আবু গরবেহ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। হিশাম জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় কথা বলার সক্ষমতা হারাচ্ছে শিশুরা। দিন দিন বাড়ছে এমন রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ক্রমাগত যুদ্ধ, সংঘাত, গোলাবর্ষণে প্রচণ্ড মানসিক আঘাত বা ট্রমার মধ্যে থাকে গাজার শিশুরা। এই অবস্থায় দরকার দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা, যা একটি সংঘাতময় পরিস্থিতিতে অসম্ভব। কথা বলতে জটিলতা এমন শিশু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বিধ্বস্ত গাজায়। চিকিৎসকরা বলছেন, অন্যান্য রোগের চেয়ে কথা বলতে না পারা রোগীর চাপ অনেক বেশি। কিছু সংখ্যক শিশুর মাথায় আঘাত বা স্নায়বিক সমস্যা থাকলেও অধিকাংশের দৃশ্যমান কোনো আঘাত নেই। নীরবে তারা হারাচ্ছে অন্যদের সাথে যোগাযোগের ক্ষমতা। ব্যাপক মানসিক চাপের কারণেই ভাষার দক্ষতা অর্জন ব্যাহত হচ্ছে এসব শিশুর। শুধু ছোটরাই নয়, যারা একটু বড় এবং কথা বলতে পারত তারাও বাকশক্তি হারিয়ে ফেলছে। শিশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, ভয়ভীতি থেকেই এই সমস্যা তৈরি হচ্ছে। তারা চোখের সামনে প্রিয়জনদের হত্যা দেখেছে, নিজেরা আহত হয়েছে, সব হারিয়ে একা হয়ে গেছে। এমন পরিস্থিতি মূলত তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। ইসরায়েলি বর্বরতায় এসব শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অন্যদের মতো আনন্দ করা, খেলাধুলা, পরিবার প্রতিবেশীর সাথে সময় কাটানো থেকে বঞ্চিত গাজার শিশুরা। ফলে হচ্ছে না বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জন। দীর্ঘ সময় ভয়ভীতির কারণে এসব শিশুর মস্তিষ্ক সবসময় সংঘাত, সহিংসতার বিষয়ে সজাগ থাকে। ফলে অন্যান্য বিষয় ধারণ করা বা নতুন কিছু শেখা অসম্ভব হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। নিয়মিত চিকিৎসা, যত্ন ও ভালোবাসার মাধ্যমে হয়তো কিছু শিশুকে সুস্থ করা যেতে পারে, তবে এসব সেবা দেওয়ার মতো পরিস্থিতিও নেই যুদ্ধপীড়িত গাজায়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মরদেহের আরেকটি অংশ উদ্ধার, বৃষ্টির কিনা জানা যাবে পরীক্ষার পর। জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামে নিউজিল্যান্ডের হার ৬ উইকেটে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।